আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ ফাইনাল সাজেশন বিবিএ থার্ড ইয়ার। ট্যাক্সেশন ইন বাংলাদেশে আমাদের আজকে আমরা আলোচনা করব কৃষি খাতে আয়। কৃষি খাতে আয় থেকে আমরা সি পার্টে জাস্ট 1 2 3 4টি ম্যাথ করব। তার মধ্যে আমাদের 1 নাম্বার এবং 7 নাম্বার ম্যাথটি 7 স্টার দেওয়া হয়েছে। তাহলে আমরা আজকে 1 নাম্বার এবং 7 নাম্বার ম্যাথের পুরো ভিডিওটা দেখব। এবং বি পার্টের ভিতরে আমাদের 2 নাম্বার ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বি পার্টের 2 নাম্বারটাও করব। তাহলে আমরা জাস্ট 3টি ম্যাথ আজকে ক্লাসে সলভ করব। এবং আমাদের ইউটিউব চ্যানেলে বাকি ম্যাথগুলো সলভ করে দেওয়া আছে। এখানে কৃষি খাতে আয়ের সবগুলো ম্যাথই সলভ করে দেওয়া আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিতে পারেন। কৃষি খাতে আয়, তারপর কোম্পানির কর নির্ধারণ, তারপর কোম্পানির কর নির্ধারণ এবং অংশীদারি ফার্মের আয়, তারপরও পেশা খাতে আয়। এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া আছে, এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের গ্রুপে জয়েন হলে এখান থেকে সমস্যাগুলো সলভ করে দেওয়া হবে। তাহলে আমরা আজকের ক্লাসে ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি, বাংলাদেশের কর বিধি থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে আমাদের কৃষি খাতে আয়। 1 নম্বর সমস্যাটা ভালোভাবে পারলে অনেকগুলো ম্যাথ আপনি করতে পারবেন। আমাদের সমস্যা 1, এটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালের কোশ্চেন। নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব সাইদ এর 30 জুন 2023 সালের সমাপ্ত বছরে কৃষি খাতে আয় ছিল নিম্নরূপ। তাহলে 1 নম্বর বলছে প্রতি মন 600 টাকা হারে 150 মন ধান বিক্রয়। তাহলে আমাদের ধান বিক্রয় হতে আয়, ধান বিক্রয় হতে আয় আমরা কিভাবে লিখবো? 600 টাকা করে প্রতি মনের দাম, তাহলে আমাদের ধান বিক্রয় হয়েছে 150 মন। তাহলে আমরা লিখবো ধান বিক্রয় হতে আয় 600 × 150। তারপরে বলছে প্রতি মন 800 টাকা হারে 100 মন পাট বিক্রয়। তাহলে পাট বিক্রয়টা আমরা সেম একইভাবে লিখবো, পাট বিক্রয় হতে আয়, তাহলে লিখবো 800 × 100। তারপরে রবি শস্য বিক্রয় সরাসরি দেওয়া আছে, তাহলে রবি শস্য আমরা এটা লিখবো। বর্গা হতে আয়, এটাও সরাসরি লিখবো। কিন্তু আমাদের এই যে এখানে যে চা বাগানের আয় রয়েছে 60%, চা বাগানে চা বিক্রয় হতে আয় 70,000 টাকা রয়েছে। তাহলে এই 70,000 টাকা আমি সব টাকাকেই কৃষি খাতে ধরতে পারবো না। তাহলে এই 70,000 টাকাকে আমাদের 2টি স্টেপে ভাগ করতে হবে। একটি স্টেপ হচ্ছে কৃষি খাতে আসবে হচ্ছে 60%, বাকি 40% যাবে হচ্ছে কারবার ও পেশা খাতে। তাহলে কৃষি খাতে আয়ের মধ্যে আমরা আনবো হচ্ছে কত? 70,000 ইন্টু 60%। একটা হচ্ছে চা বাগান আর একটা হলো রাবার বাগানের আয় থাকলে আমরা এটা নিব। তারপর কৃষি জমি ইজারা হতে আয়, এটা সরাসরি লিখবো। এই সকল আয়ের সাথে সম্পর্কিত খরচ। তাহলে খরচের জন্য আপনাদের একটা চার্ট দেওয়া হয়েছিল, চার্টটা পড়ছেন কিনা জানি না। তারপরেও যদি জি না স্যার। পড়েন আমি আবার দেখা দিব, সমস্যা নাই। দেখেন, এখানে আমরা খরচকে 2টা ভাগে ভাগ করতে পারবো, যেটা আমরা এই যে এখানে লিখে রাখছিলাম। একটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ। তাহলে আমি বলছিলাম অনুমোদনযোগ্য খরচ, একটু রিডিং করবেন এই এন্ট্রিগুলো। আর উৎপাদন খরচগুলো সরাসরি মুখস্থ রাখতে বলছিলাম। তাহলে আপনাদের উৎপাদন খরচ মুখস্থ হয়েছে কি? দেখেন, যদি না মুখস্থ হয়ে থাকে এখন আমার সাথে একটু পরে। উৎপাদন খরচ খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কের ক্ষেত্রে। একটা হচ্ছে বীজ ও সার খরচ, চাষাবাদ খরচ বা চাষ খরচ, পরিবহন খরচ,
প্রক্রিয়াজাতকরণ খরচ, সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, যন্ত্রপাতি মেরামত, রক্ষণাবেক্ষণ খরচ, ফসল কাটা ও মাড়াই খরচ, সেচ পাম্পের ভাড়া, বাজারজাতকরণ খরচ। এগুলো হচ্ছে আমাদের উৎপাদন খরচ। তাহলে আমি অঙ্কটা দেখা মাত্রই জানি বলতে পারি এটা হচ্ছে উৎপাদন খরচ। তাহলে আমাদের কি বলছে এখানে? বীজ ও সার খরচ, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে? উৎপাদন খরচ। উৎপাদন খরচ। তারপরে আমাদের কি? চাষাবাদ খরচ, এটাও উৎপাদন খরচ। পরিবহন খরচ, এটাও আমাদের উৎপাদন খরচ। সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, এটাও আমাদের কি? উৎপাদন খরচ। আর হচ্ছে আমাদের এই যে এটা জমির খাজনা, এটা কি বলেন তো? জমির খাজনাটা আমাদের হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। ইউনিয়ন পরিষদের কর অনুমোদনযোগ্য খরচ। তারপরে শস্য বীমা অনুমোদনযোগ্য খরচ। ধার্যকৃত অবচয়, এটাও অনুমোদনযোগ্য খরচ। তারপরে ঋণকৃত তহবিলের সুদ অনুমোদনযোগ্য খরচ। অর্থাৎ আমরা উৎপাদন খরচের বাইরে যেগুলা থাকবে সবগুলো কি আমরা অনুমোদনযোগ্য খরচ ধরবো। এরপরে আমাদের কি বলছে? জনাব মোহাম্মদ সাইদের কর যোগ্য আয় নির্ণয় করতে বিবেচনা করো। তিনি যথাযথ হিসাব বহি সংরক্ষণ করেন। তাহলে আমরা এক দুই তিন, এই তিনটা ম্যাথ করলে কৃষি খাতের সবগুলো আইটেম বুঝতে পারবো। একটার ভিতরে সব তথ্য আনা সম্ভব নয়। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, এই তিনটা ম্যাথ করার পরে আমাদের আইডিয়া আসবে কৃষি খাতের ভিতরে। আমরা ম্যাথগুলো সলভ করি এবার। দেখেন, তাহলে আমরা কিভাবে লিখবো? করদাতা জনাব করদাতা সাইদ, আয় বর্ষ 2022-23, কর বর্ষ 23-24, মোট করযোগ্য আয়। তারপর আমরা দুইটা টাকার গড় দিব। দুইটি টাকার গড় দিয়ে আমরা এভাবে লিখবো, দুইটি টাকার গড়। আয়ের খাত বিবরণ, আয়ের খাত ও বিবরণ, টাকা টাকা। দেওয়ার পর আমরা কি করব? দেখেন এখানে লিখবো হচ্ছে কৃষি খাতে আয় ধারা 40-44। এইটুকু আমরা প্রত্যেকটা অঙ্কে লিখবো। প্রত্যেকটা অঙ্কে আমাদের এইটুক লেখা সেম থাকবে। এরপরে আমরা কি করব? দেখেন আমাদের কি বলছে, এন্ট্রিগুলো কি বলছে। প্রথম এন্ট্রিটা আমাদের বলছে কি, যে প্রতি মন 600 টাকা দরে, প্রতি মন 600 টাকা হারে 150 মন ধান বিক্রয়। তাহলে আমরা লিখবো ধান বিক্রয় হতে আয়। তাহলে লিখবো কি? সরাসরি লিখবো এই যে ধান বিক্রয় হতে আয়। এক নম্বর লিখলাম ধান বিক্রয় হতে আয় 600 টাকা দরে 150 মন। তাহলে 150 মনের দাম হচ্ছে 90,000 টাকা। এটা আমরা লিখবো এভাবে। তারপরে ধান বিক্রয়ের পরে আমাদের আয় রয়েছে কি? পাট বিক্রয়। আমাদের শস্যগুলো আমরা একটু আলাদা আলাদা করে লিখবো। শস্যগুলো আলাদা আলাদা করবো। এখানে কি শস্য রয়েছে? একটা হচ্ছে ধান, এটা একটা শস্য। একটা হচ্ছে পাট, এটাও একটা শস্য। আর রবি শস্য, এটাও একটা শস্য। তাহলে এই যে তিনটা আমরা যোগ করে রাখবো। তাহলে আমরা প্রথমটা লিখছি ধান বিক্রয়। কিভাবে লিখবো? 600 গুণন 150। তারপরে লিখবো পাট বিক্রয়। পাট বিক্রয় লিখবো কি? 800 গুণন 100। রবি শস্য বিক্রয় সরাসরি 65,000। তাহলে আমাদের শস্য রয়েছে তিনটি। তাহলে আমি লিখলাম এই যেভাবে, ধান বিক্রয় 600 × 150, 90,000। পাট বিক্রয় 800 × 150, 180,000। রবি শস্য বিক্রয় 65,000 সরাসরি দেওয়া ছিল। তাহলে আমরা এই শস্যগুলো একটু আলাদা আলাদা রাখবো, কারণ এগুলোর কাজ রয়েছে। তাহলে এই যে শস্যর যোগফল আলাদা আলাদা রাখলাম। তিনটা শস্য রয়েছিল, তিনটা শস্য আমি লিখে যোগ করে যোগফল ফাইনাল করে দিয়ে দিব। তারপরে আমাদের আরো কিছু আয় রয়েছে। আর কি কি আয় আয় রয়েছে? দেখো আমরা দিলাম এই তিনটা। চা বিক্রয়। চা বিক্রয় আমাদের কৃষির মধ্যে কতটুকু আসবে বলেন তো? চা বিক্রয় কৃষির মধ্যে কতটুকু আসবে? 60%। তাহলে চা বিক্রয় আমরা কিভাবে লিখবো? চা বিক্রয় লিখবো হচ্ছে কত? 70,000 ইন্টু 60%। চা বিক্রয় 70,000 ইন্টু 60%। তারপরে বর্গা হতে আয় 20,000 টাকা সরাসরি লিখবো। কৃষি জমি ইজারা হতে আয় 30,000 টাকা সরাসরি লিখবে এভাবে। দেখেন, তাহলে আমরা লিখছি, দেখেন এই যে চা বাগানের আয় 70,000 ছিল। আমাদের সূত্র আছে চা বাগানের আয় 60% আসবে কৃষির মধ্যে।
বাকি 20%, বাকি 60%, বাকি 40% কোথায় যাবে? এই যে এখানে দেখেন লেখা আছে, চা বাগানের আয় 60% কৃষি, আর বাকি 40% কারবার ও পেশা খাতে যাবে। রাবার বাগানের ক্ষেত্রেও একই, 60% কৃষির মধ্যে আসবে, বাকি 40% কারবার ও পেশা খাতের মধ্যে যাবে। তাহলে আমরা লিখলাম, আয়গুলা কি লেখা বুঝতে পারছি আমরা? বলেন। ধান জি বিক্রয়, স্যার। পাট স্যার, বিক্রয়, রবি শস্য বিক্রয়, চা বাগানের আয়, বর্গ চাষ হতে আয়, কৃষি জমি ইজারা হতে আয় দিয়ে মোট আয় লিখলাম। এই মোট আয় পর্যন্ত কি আমরা বুঝতে পারছি, না কোনো সমস্যা আছে বলো? জি বুঝতে স্যার পারছি স্যার। আচ্ছা, তারপরে আমরা লিখবো, মোট আয়ের পরে লিখবো বাদ উৎপাদন খরচ। উৎপাদন খরচের মধ্যে কোন কোন এন্ট্রি গুলো রয়েছে, এগুলো আমরা এই যে আলাদা আলাদা মুক্ত করে রাখছিলাম। উৎপাদন খরচের মধ্যে কি কি এন্ট্রি রয়েছে এবং কি আমাদের বলো তো, উৎপাদন খরচের মধ্যে কি কি রয়েছে? একটি হচ্ছে এই যে বীজ, বীজ ও সার খরচ, বীজ বা সার খরচ, এটা হচ্ছে উৎপাদন খরচ। আরেকটা হচ্ছে চাষাবাদ চাষ খরচ, খরচ, এটা হচ্ছে উৎপাদন খরচ। পরিবহন, পরিবহন খরচ, এটাও হলো উৎপাদন খরচ। সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, প্রক্রিয়াজাতকরণ। এটা হচ্ছে উৎপাদন খরচ। তাহলে জি এবং কি স্যার, আমাদের এটাই তো। উৎপাদন খরচ কয়টি রয়েছে? চারটি। চারটি। তাহলে আমরা কি করব, এই চারটি খরচ উৎপাদনের মধ্যে আলাদা আলাদা লিখবো। এই যে বাদ লিখে উৎপাদন খরচ, তাহলে এই চারটি লিখলাম। বীজ ও সার খরচ, তারপরে চাষাবাদ খরচ, পরিবহন খরচ, আর তারপর সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ। লেখার পরে এই চারটি যোগ করব, যোগ করে আমরা এই যে ফাইনাল করে দিব, দিয়ে আমাদের আয় থেকে এটা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের মোট ফসল বিক্রয়, আয় ছিল 3,27,000। এটাকে কেন্দ্র করে আমার উৎপাদন খরচ হয়েছে 1,45,000। এটা বাদ দিলে আমাদের বের হবে মোট মুনাফা। তাহলে মোট মুনাফা পর্যন্ত কি আমরা ক্লিয়ার বুঝতে পারছি, না সমস্যা আছে বলেন? তাহলে আমরা কি বুঝতে। প্রথমে আয়গুলো লিখবো, আয়গুলো থেকে উৎপাদন খরচটা বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা আসবে, এটার নাম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা আর একটা কাজ করব। কি কাজ করব? বাদ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিলে আমাদের যেটা আসবে, এটাই হচ্ছে কৃষি খাতে আয় আসবে। তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে এই অঙ্কে আমাদের কি কি খরচ হয়েছিল, এটা তো আমরা কিসে দিছি বলেন? এটা আমরা উৎপাদনে দিয়ে দিছি, তাহলে উৎপাদন এটা খরচ। বাদ। এটাও উৎপাদন দিয়ে দিছি, এটাও বাদ। এটাও আমাদের উৎপাদন খরচ, এটাও বাদ দিছি। এটাও উৎপাদন খরচ, এটাও বাদ দিলাম। তাহলে আরো কিছু খরচ রয়েছে, এটা হচ্ছে আমাদের উৎপাদন খরচ না, এটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ। জমির খাজনা 7,000, ইউনিয়ন পরিষদ কর এটাও 4,400, তারপর হচ্ছে শস্য বীমা প্রিমিয়াম 5,600, ধার্যকৃত অবস্থায় ঋণের সুদ। তাহলে এবার আমরা এইগুলো লিখবো অনুমোদনযোগ্য খরচের মধ্যে। তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমরা লিখলাম, দেখেন এই যেভাবে শিরোনাম দিব, বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ লিখে জমির খাজনা, ইউনিয়ন পরিষদ কর, তারপরে শস্য বীমার প্রিমিয়াম, ধার্যকৃত অবস্থায় ঋণের সুদ লেখার পরে এগুলো আবার যোগ করে ফাইনাল করে নিয়ে বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা আসবে, এটাকে আমরা লিখবো হচ্ছে কৃষি খাতের নেট আয়। আমাদের মূলত এ পর্যন্ত কাজ। আমরা কি এতটুকু বুঝতে পারছি কিনা? প্রথমে কি কাজ করব? প্রথমে আয়গুলো লিখবো, আয়গুলো থেকে উৎপাদন খরচ বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা আসবে তার নাম হবে মোট লাভ। মোট লাভ থেকে আমরা অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিব। বাদ দিলে আমাদের যেটা বের হবে, এটার নাম হচ্ছে কৃষি খাতে নিট করযোগ্য আয়। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের এই যে এখানে কোশ্চেনে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এইখানে আমাদের কি বলছে, জনাব সাইদের করযোগ্য আয় নির্ণয় করো। করযোগ্য আয় বলতে এই আয়ের ভিতরে কৃষি আয় ব্যতীত যদি অন্য কোনো আয় থাকে, তাহলে কৃষি আয় শেষ করার পর নিচে আবার ওইটা লিখতে হবে। এইখানে আমাদের কৃষি আয়ের মধ্যে আরেকটা আয় যুক্ত রয়েছে। এই যে এখানে চা বাগানের চা বিক্রয়, এই চা বিক্রয় আমাদের কি হয়েছে, 60% হচ্ছে আমাদের কিসের ভিতরে গেছে, কৃষির মধ্যে গেছে না? বলেন। জি স্যার। আর বাকি 40% কার ভিতরে যাবে? কারবার ও কারবার ও পেশা খাত। পেশা।
যদি শুধু কৃষি আয় নির্ণয় করতে বলে, আমাকে এখানে যদি বলতো জনাব জনাব মোহাম্মদ সাইদের কৃষি খাতে মোট আয় করযোগ্য আয় নির্ণয় করো, তাহলে এই 40% কোনো কাজ করতাম না। কৃষি খাতে যদি শুধু বের করতে বলতো, এইখানে বলছে করযোগ্য আয়। করযোগ্য আয় মানে কৃষি আয় বাদ ব্যতীত অন্য কোনো আয় থাকলে এগুলাও কাউন্ট করতে হবে। তাহলে আমরা এই যে চা বাগানের আয় কৃষির মধ্যে 60% দেখাইছিলাম, আর বাকি 40% এই যেভাবে দেখাবো কৃষি আয় শেষ করার পর, এই যে এখানে লিখবো আবার কারবার ও পেশা খাতে আয় ধারা 44 থেকে 56। কারবার ও পেশা খাতে আয় ধারা 44 থেকে 56 লিখবো চা বাগানের আয়। তাহলে কৃষির মধ্যে লিখে নাও আমরা হচ্ছে কত, 60%। বাকি থাকলো 40%। এই 40% আমরা এখানে দেখে তারপরে লিখবো মোট করযোগ্য আয়। ঠিক আছে, বলেন। জি আমরা স্যার। আরো জি কিছু স্যার। প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরো কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বলছি যে দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। দেখেন আমরা এই ম্যাথটা করি। 2013, 16, 18 সালে এই ম্যাথটা আইছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে। নিম্ন সমস্যা 2, নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব আলিফের 22-23 আয় বর্ষে কৃষি খাতে মোট আয় নির্ণয় করো। এখানে কি আমাদের কর, মোট করযোগ্য আয় নির্ণয় করতে বলছে না শুধু কৃষি আয় নির্ণয় করতে বলছে? শুধু কৃষি আয়। শুধু কৃষি আয় নির্ণয় করতে বলছে। এই অঙ্কেও আমাদের দেখো চা বাগানের আয় রয়েছে 50,000 টাকা। তাহলে এই অঙ্কেও চা বাগানের আয় 50,000 টাকা। তাহলে এই কৃষি খাতের মধ্যে কত নিব আমরা? কৃষি ষাট আয়ের মধ্যে পার্সেন্ট 60%। কারবার ও পেশা খাতের মধ্যে কত নিব? 40। 40। এই অঙ্কে কি আমরা কারবার ও পেশা খাত দেখাবো না? কেন জি দেখাবো স্যার। না? এখানে বলে আমাদের নাই। শুধু চাইছে কৃষি খাতে আয়। আগের অঙ্কে আমাদের কি বলছিল ভাই? আগের অঙ্কে আমাদের বলছিল হচ্ছে মোট করযোগ্য আয়, এজন্য আমরা কারবার ও পেশা খাতটা নিচে দেখাইছি। আর পরের অঙ্কেটা আমাদের চাইছে কৃষি খাতে আয়, এজন্য দেখাবো না। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলেন তো? ধান প্রথমে বিক্রয়। আমরা লিখবো ধান বিক্রয়। ধান বিক্রয় সরাসরি লিখবো, এই যে ধান বিক্রয় আমরা লিখবো হচ্ছে 40,000 টাকা। পাট বিক্রয় লিখবো হচ্ছে 60,000 টাকা। বর্গা প্রদত্ত জমি হতে নগদ প্রাপ্ত 1 লক্ষ টাকা। চা বাগানের আয়, চা বাগানের আয় কিভাবে লিখবো? 50,000 ইন্টু কত পার্সেন্ট? ষাট ষাট পার্সেন্ট পার্সেন্ট তারপরে ডেইলি ফার্মের আয় সরাসরি লিখবো। তাহলে আমাদের এই অঙ্কে শস্য কয়টা বলেন তো? এই অঙ্কে আমাদের দুইটা। শস্য কয়টা? আমাদের শস্য কি কি? একটা হচ্ছে ধান, আর একটা একটা হচ্ছে পাট। পাট। এই দুইটা আমরা শস্য আলাদা আলাদা লিখবো, তারপরে বাকিগুলো লিখবো। দেখেন এখানে আমাদের নামটা হচ্ছে কি, জনাব আলিফের। তাহলে আমরা নামটা চেঞ্জ করে এখানে শুধু লিখবো জনাব আলিফের। জনাব আলিফের, তারপরে করদাতা জনাব আলিফ। তাহলে এখানে লিখবো করদাতা জনাব আলিফ। সামনে একটু লিখে দিব করদাতা, করদাতা জনাব আলিফ। আয় বর্ষ 2022-23, কর বর্ষ 2023-24। এখানে আমাকে বলছে কি শুধু কৃষি খাতে আয় বের করতে বলছে, এজন্য আমি এখানে লিখবো কৃষি খাতে মোট আয় নির্ণয়। লেখার পর আমরা কি করব, ধারাটা লিখবো কৃষি খাতে আয় ধারা 40 থেকে 44। তাহলে আমাদের শস্য কি কি রয়েছে? শস্যের ভিতরে আমাদের রয়েছে দুইটি। একটি হচ্ছে ধান বিক্রয়, আমি এই যে লিখবো এখানে ধান বিক্রয় সরাসরি 40,000 টাকা। তারপরে হচ্ছে পাট বিক্রয়, পাট বিক্রয়টা সরাসরি লিখবো 60,000 টাকা। তাহলে এই 40 এবং 60 এই দুইটা শস্য রয়েছিল, শস্য দুইটা যোগ করে ফাইনাল করে দিলাম। তারপর আমাদের কি বলছে, বর্গা, বর্গা প্রদত্ত কৃষি জমি হতে আয়, মানে জমি বর্গা দেওয়া আয়, এটা সরাসরি লিখবো। চা বাগানের আয় কয় পার্সেন্ট লিখবো কৃষির মধ্যে? 60%। 1%। ডেইলি ফার্মের আয়টাও সরাসরি লিখবো। তাহলে আমরা বাকিগুলো এভাবে লিখবো যে এই যে বর্গা প্রদত্ত জমি হতে আয়, চা বাগানের আয় 50,000 ইন্টু 60%। তারপর ডেইলি ফার্মের আয় সরাসরি দিব, দিয়ে আয়গুলো যোগ করব, মোট আয় হবে। দেখো তো আমাদের যে কোশ্চেনটা ছিল মোট আয় লেখার পরে আমরা দুইটা স্টেপ করব মোট আয়ের পরে।
একটা হচ্ছে কি লিখবো, উৎপাদন উৎপাদন খরচ। খরচ, আর একটা হচ্ছে কি খরচ, অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য খরচ। খরচ। তাহলে আমাদের এইখানে আমরা দেখি কৃষি খাতের খরচ গুলো হলো, একটি হচ্ছে আমাদের স্থানীয় কর, একটি হচ্ছে বীমা ইসলামী, ঋণের সুদ। এখানে আমাদের উৎপাদন খরচ কোনটি বলেন তো? বিমা, না বিমা ছিলাম উৎপাদন না। খরচ কোনটি এখানে? তার নাই তো। উৎপাদন খরচ নাই। উৎপাদন খরচ যদি না থাকে তাহলে শুধু আমরা অনুমোদন ধরে দিয়ে নিব, দেবো। উৎপাদন খরচ যদি না থাকে তাহলে আমরা ধরে নিব উৎপাদন খরচ ফসল বিক্রির 60%। উৎপাদন খরচ না থাকলে কি হবে? উৎপাদন খরচ ফসল ধরে বিক্রির নিতে হবে 60%। কার কার ক্ষেত্রে ধরে নিতে হবে? যত টাকার ফসল বিক্রি হয়েছে তার 60% উৎপাদন খরচ। এই জন্য আমাদের ফসল বা শস্য, তাহলে এই অঙ্কে আমাদের কিন্তু ধান সবগুলোই আর শস্য পাট। নয়। এই অঙ্কে আমাদের শস্য কত, কোনটা কোনটা? একটা হচ্ছে ধান বিক্রয়, একটা হচ্ছে পাট বিক্রয়। এই দুইটা হচ্ছে শস্য। যতগুলো শস্য থাকবে এই শস্যের উপরে উৎপাদন খরচ না থাকলে উৎপাদন খরচ 60% ধরে নিতে হবে। তাহলে আমরা উৎপাদন খরচ এখানে নেই, এই জন্য সরাসরি লিখবো এই যেভাবে, মোট আয় লিখলাম, মোট আয়ের পরে লিখবো উৎপাদন খরচ। উৎপাদন খরচ কার 60% হবে? উৎপাদন খরচ কার ষাট এক পার্সেন্ট লাখ। হবে বলো? এক এক লাখ। লাখ। কার উপরে 60% ধরবো? উৎপাদন খরচ এক হচ্ছে লাখের উপরে স্যার। 1 লাখ। তো টাকা কি টাকা? ফসলের উপর। ফসল ফসলের উপরে। বিক্রয়ের উপর। উপর। উৎপাদন খরচ ফসল বিক্রয়ের উপরে 60% ধরতে হবে। তাহলে আমি এই জন্য ফসল বা শস্যগুলো আমাদের আলাদা আলাদা রাখতে হবে। এই যে ফসল বা শস্য হচ্ছে এই দুইটা, এই দুইটা হচ্ছে আমি আলাদা আলাদা রাখছিলাম, এই যে 1 লাখ। তাহলে এখন আমি লিখতে পারবো উৎপাদন খরচ, এই যে 1 লাখ গুণন 60%, তাহলে হচ্ছে 60,000। বাদ দিলাম, মোট মুনাফা বের হলো। তাহলে মোট মুনাফার পরে আমরা কি করব? অনুমোদনযোগ্য খরচ আমাদের কয়টা রয়েছে? অনুমোদনযোগ্য খরচ স্যার একটা, তিনটাই। দুইটা, তিনটা। এই তিনটা অনুমোদনযোগ্য খরচ বিয়োগ করব। দেখেন, অনুমোদনযোগ্য খরচ, এই যে স্থানীয় কর, বীমা সালামি, ঋণের সুদ, এই তিনটা লেখে আমরা ফাইনাল করে দিয়ে উপর থেকে বাদ দিলাম। বাদ দিয়ে যেটা হলো এটাই কৃষি খাতে নিট আয়। এখানে কৃষি খাতে আয়ের ভিতরে দেখেন, এই যে আগের অঙ্কেটা, আগের অঙ্কে আমরা কি করছিলাম? চা বাগানের আয় এখানে 60% লিখছিলাম, আর এই নিচে আলাদা আলাদা কারবার ও পেশা খাত দিয়ে কয় পার্সেন্ট লিখছিলাম? 40। 40%। এই অঙ্কে কেন লিখলাম না? আগের অঙ্কে কেন লিখলাম আর এই অঙ্কে কেন লিখলাম না? এই অঙ্কে আমরা লিখলাম না কেন? কারণ হচ্ছে এই অঙ্কে ওটা আমাদের সমন্বয় কি বের করতে করতে বলে বলছে? নাই। এই অঙ্কে মোট আয় আমাদের বের বের করতে করতে বলছে বলছে। শুধু কৃষি খাতে আয়। এই অঙ্কে কি বের করতে বলছে? কৃষি খাতে আয়। শুধু কৃষি খাতে আয় বের করতে বলছে। আর ওইটা ওই 40% হচ্ছে আমাদের কারবার ও পেশা কারবার ও খাত। পেশা খাতে। এর জন্য আমরা এই 40% অন্তর্ভুক্ত করব না। আর 1 নম্বর অঙ্কে আমাদের কি বলছিল? 1 নম্বর অঙ্কে আমাদের শুধু কৃষিখাত বের করতে বলেনি। 1 নম্বর অঙ্কে আমাদের বলছে করযোগ্য আয়। করযোগ্য। করযোগ্য আয় বলতে কৃষি আয় লিখতে হবে, এর ভিতরে যদি অন্যান্য আয় থাকে ওগুলো লিখতে হবে। আমরা কি এবার ক্লিয়ার বুঝতে পারছি জি স্যার। জি স্যার। যে উৎপাদন খরচ যদি আমাদের দেওয়া থাকে তাহলে একভাবে করব, উৎপাদন খরচ যদি না দেওয়া থাকে তাহলে আমরা করব ঠিক ফসলের উপরে উৎপাদন খরচ 40%। দেওয়া থাকলো, কিন্তু দেওয়া না থাকলে ফসল বিক্রি কয় পার্সেন্ট উৎপাদন খরচ ধরবো? 60%। 40। ষাট ও। পার্সেন্ট আবার আরেকটা কথা বলা থাকতে পারে, ধরেন উৎপাদন খরচ দেওয়া আছে, উৎপাদন খরচ দেওয়া আছে, কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে কৃষক তার হিসাব বই যথাযথভাবে সংরক্ষণ করেনি। ধরেন আমাদের 1 নম্বর কোশ্চেনটাতে শুধুমাত্র নিচে বলা দিল যে এই যে এখানে বলছে তিনি যথাযথভাবে হিসাব বই সংরক্ষণ করেন, বলা আছে না? বলেন, বলা আছে? জি স্যার। যদি আমাদের এইভাবে বলা থাকে তিনি তার হিসাব বই যথাযথভাবে সংরক্ষণ করেননি, তখন আমরা কি করব? যদি হিসাব বই যথাযথভাবে সংরক্ষণ না করে তাহলে আমরা আমাদের যে উৎপাদন খরচ, এই অঙ্কে কি দেওয়া আছে না উৎপাদন খরচ বলেন তো? জি স্যার। কয়টা এন্ট্রি জি দেওয়া রয়েছে স্যার। উৎপাদন খরচ? চারটা। চারটে। এই চারটে এন্ট্রির একটাও লেখা যাবে না যদি এই কথাটা বলা থাকে।
যদি বলা থাকে কৃষক তার হিসাব বই যথাযথভাবে সংরক্ষণ করেনি, তাহলে উৎপাদন খরচ আমাদের কোশ্চেনে দেওয়া থাকলে এই এন্ট্রি গুলাকে লেখা যাবে না। না লিখে কি করতে হবে, ওই 60% ধরতে হবে, ফসল বিক্রির 60%। 3 নম্বর ইম্পর্টেন্ট ম্যাথ। 3 নম্বর ম্যাথটা আমরা ভালোভাবে খেয়াল করি। দেখেন, নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব মোহাম্মদ সাদির কৃষি খাতে 2022-23 আয় বর্ষের আয় ও কর দায় নিরূপণ করো। আয় নির্ণয় করতে বলছে এবং কর দায় নিরূপণ করতে বলছে। তাহলে আমাদের এখানে বলছে প্রতি মন 300 টাকা দরে ধান বিক্রয় 1000 মন। তাহলে ধান বিক্রয় হতে আয় কত টাকা কিভাবে লিখবো? ধান বিক্রয় 300 হতে গুণন আয় 1000। লিখবো হচ্ছে আমরা কিভাবে, 300 গুণন হচ্ছে কত বলেন? 1000। ধান বিক্রয় হতে আয় 300 গুণন 1000। তাহলে 1 নম্বর যাবে। 2 নম্বরে লিখবো কি, পাট বিক্রয় হতে আয়। পাট বিক্রয় হতে আয় আমাদের কত দেওয়া ছিল? 600 গুণন 200। আমরা আরো ডিটেলস নিচে দেখাবো, আপাতত এখানে রাত দেখাচ্ছি আপনাদের, দেখেন। তারপরে প্রতি মন 400 টাকা দরে আলু বিক্রয় 500 মন। তাহলে আলু বিক্রয় হতে আয় লিখবো হচ্ছে কত? 400 গুণন হচ্ছে কত? 500। 500। তারপরে বলছে শীতকালীন শস্য উৎপাদন 40 মন, যার বাজার মূল্য প্রতি মন 600 টাকা। তাহলে এটা লিখবো আমরা কি, 40 গুণন হচ্ছে 600। 500। তাহলে আমাদের টাকা বের হবে। আরেকটা আয় দেওয়া রয়েছে আমাদের, কৃষি কাজে ব্যবহৃত দালান হতে আয়। তাহলে আমাদের এই যে এখানে রয়েছে ধান, এটা হচ্ছে আমাদের শস্য বিক্রয় হতে আয়। পাট, এটাও হচ্ছে শস্য বিক্রয় হতে আয়। আলু, এটাও হচ্ছে আমাদের শস্য বিক্রয় হতে আয়। রবি শস্য, এটাও হচ্ছে শস্য বিক্রয় হতে আয়। আর এটা হচ্ছে শস্য বিক্রয়ের বাইরে কৃষি আয়। তাহলে শস্য কয়টা রয়েছে এই অঙ্কে? 4টা। 4টা। তাহলে আমরা এই 4টায় কি করব, আলাদা আলাদা রাখবো না। বলেন, শস্যগুলো আমরা কি করব, প্রথম ঘরে দিয়ে যোগ করে দ্বিতীয় ঘরে দিব। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তারপরে কি বলছে, উক্ত বছরে তার খরচ ছিল নিম্নরূপ। চাষাবাদ খরচ কি, এটা বলেন তো, চাষাবাদ খরচ কি উৎপাদন হবে? খরচ। উৎপাদন খরচ। তারপর বীজ ও সার খরচ। যে শীটটা আমি দিছি ওগুলা যদি উৎপাদন খরচটা মুখস্থ করতে বলছিলাম, উৎপাদন খরচে 8টা এন্ট্রি লিখে দিছিলাম। ওই 8টা এন্ট্রি একদম ভালোভাবে পড়লি দেখবেন, দেখার সাথে সাথে বলতে পারবেন এটা উৎপাদন খরচ। তাহলে আমাদের চাষাবাদ খরচ, এটা উৎপাদন খরচ। সার, বীজ ও সার খরচ, এটাও আমাদের উৎপাদন খরচ। উৎপাদন খরচ। তারপরে কি, এটা কি খরচ বলেন? ভূমি। এটা কি? স্যার এটা অনুমোদনযোগ্য। অনুমোদনযোগ্য খরচ। পরিবহনটা কি হবে? অনুমোদন না স্যার, উৎপাদন উৎপাদন। খরচ। দেখছেন, এলোমেলো হয়েছে, পরের নাই ভালো, এটা পরিবহনটা উৎপাদন। তারপর ভূমি উন্নয়ন অনুমোদনযোগ্য খরচ। কৃষি যন্ত্রপাতি মেরামত এর উৎপাদন অনুমোদনযোগ্য। খরচ। বীমা, ভালো করে পড়বেন এন্ট্রিগুলা, না পড়লে এলোমেলো হবে। দেখেন স্যার তাহলে কৃষি আমরা, যন্ত্রপাতি ওটা তো স্যার উৎপাদন না। হ্যাঁ উৎপাদন। উৎপাদন। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই যে ভাবে লিখবো, জনাব সাদির আয় বর্ষ এত, পর বর্ষ মোট আয় নির্ণয়। লেখার পরে আমরা এখানে ধারা লিখবো, কৃষি খাতে আয় ধারা 40-44। তাহলে লিখবো ধান বিক্রয় হতে আয়। ধান বিক্রয় হয়েছে আমাদের 300 মন। প্রতি মনের দাম ছিল 1000 টাকা করে। তাহলে 300 গুণন 1000 ইন্টু 3 লাখ। পাট বিক্রয় হতে আয়, তাহলে এটাও হচ্ছে আমাদের 600 মন, 200 টাকা। 200 এত। তারপরে হচ্ছে আলু বিক্রয় হতে আয়, গুণন দিলাম। রবি শস্য বিক্রয়, রবি শস্য তো আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। রবি শস্য কত ছিল? 40 × 600 না? জি স্যার। রবি শস্য হচ্ছে 40 × 600, ক্যালকুলেশন করলে কত হয় দেখেন তো। রবি শস্য 40 24,000। 24,000। 24,000 জি জি স্যার। স্যার। টাকা, ঠিক আছে নাকি? 600, তাহলে 24,000। তাহলে আমরা শস্যগুলো লিখলাম। লেখার পরে শস্যগুলো যোগ, শস্যর যোগফল কি করব, এই যে ফাইনাল করে লিখে দিলাম। তারপর আর একটা আয় ছিল আমাদের, কৃষি কাজে ব্যবহৃত দালান হতে আয়, এটা সরাসরি লিখলাম। লেখার পরে মোট আয় লিখলাম। তাহলে মোট আয় লেখার পরে আমাদের আরো 2টি স্টেপ করতে হবে। একটি হচ্ছে কি উৎপাদন খরচ, আর একটা হচ্ছে কি অনুমোদনযোগ্য খরচ। এখানে দেখো বলে দিছে, জনাব সাদি
যথাযথভাবে হিসাব বই রাখেন। হিসাব বই রাখেন মানে কি, উৎপাদন খরচগুলো লিখতে হবে। তাহলে উৎপাদন খরচ কয়টা? চাষাবাদ খরচ, সার ও বীজ খরচ, তারপরে পরিবহন খরচ, পরিবহন তারপরে খরচ, হচ্ছে কি কৃষি। কৃষি যন্ত্রপাতি মেরামত জি স্যার, রক্ষণাবেক্ষণ। চারটা। কয়টা হইলো? চারটা। চারটা। একটা। তাহলে এই উৎপাদন খরচগুলো আমরা এখানে লিখবো। দেখেন, উৎপাদন খরচের মধ্যে লিখলাম চাষাবাদ খরচ, বীজ ও সার খরচ, পরিবহন খরচ, যন্ত্রপাতি মেরামত রক্ষণাবেক্ষণ। লিখে আমরা কি করব, এটা এখানে দিব, দিয়ে বাদ দিয়ে লিখবো হচ্ছে মোট মুনাফা। তাহলে মোট আয় থেকে কি বাদ বাদ দিলাম, বাদ দিলি উৎপাদন খরচ বাদ দিলে আমাদের কি বের হলো, মুনাফা বের হলো। তারপর আমরা অনুমোদনযোগ্য খরচ বাদ দিব। তাহলে আমাদের এটা হচ্ছে উৎপাদন খরচ হয়েছে, এটা উৎপাদন খরচ, এটা উৎপাদন খরচ, এটা আমাদের উৎপাদন খরচ। তাহলে বাকি থাকলো কয়টা? তিনটা। দুইটা। এই দুই, বাকি থাকলো কয়টি? তিনটি। তিনটা। তিনটি। এই তিনটি আমরা অনুমোদনযোগ্য খরচের মধ্যে নিয়ে বিয়োগ করব। এই যে অনুমোদনযোগ্য খরচ, ভূমি উন্নয়ন, তার ভূমি রাজস্ব, ভূমি উন্নয়ন, বীমা সালামি বাদ দিয়ে আমাদের যেটা হইতো এটা হচ্ছে কৃষি আয় হইতো। এই পর্যন্ত আমাদের অঙ্ক হইতো, শেষ হইতো। দেখেন, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, এই পর্যন্ত আমরা কি করলাম, আগের দুইটা অঙ্ক আমরা এই পর্যন্ত ক্লোজ করলাম। এইখানে এসে আমাদের একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা হচ্ছে কি, অকার ধার্য। অকার ধার্য করে দিলাম 2 লক্ষ টাকা। আগের দুইটা অঙ্কে অকার ধার্য কেন করলাম না, আর এই অঙ্কে 2 লক্ষ টাকা কেন অকার ধার্য করা হলো? আগের দুইটা অঙ্কের ভিতরে কৃষি আয়ের বাইরে কোনো আয় ছিল কিনা বলেন তো? এই অঙ্কে কৃষি আয়ের বাইরে কোনো আয় আসছিল? যেমন এই যে চা বাগানের আয়, চা বাগানের আয় 60% হচ্ছে কি কৃষি না? বলেন। জি স্যার। সবটুকি জি তো স্যার। কৃষি না। চা বাগানের আয় 60% কৃষি, 40% কি কারবার ও পেশা খাত। কারবারও পেশা খাতে। তাহলে কি কৃষির মধ্যে আরেকটা আয় এসে অন্তর্ভুক্ত হয়েছে না? বলেন। জি স্যার। এগুলো কৃষির জি ভিতরে এই স্যার। যে কারবার ও পেশা খাত এসে অন্তর্ভুক্ত হয়ে গেছে, হয়েছে না? বলেন তো। হ্যাঁ। জি স্যার। যখন কৃষি খাতে আয়ের মধ্যে অন্য কোনো খাতের আয় ইনক্লুড হবে, তখন এই 2 লক্ষ টাকা বাদ যাবে না। কৃষি খাতে আয়ের মধ্যে যদি অন্য কোনো খাতের আয় অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে 2 লাখ টাকা বাদ যাবে না। আর যদি অন্য কোনো আয় না থাকে, এই কৃষকের যদি শুধু কৃষি আয় থাকে, তাহলে সব শেষে 2 লক্ষ টাকা সরকার ওইখান থেকে মাফ করে দিবে, অকরধার্য করে দিবে। আমাদের এক স্যার, নম্বর অঙ্কে কেন 2 লাখ বাদ গেল না, বলেন তো? স্যার 2 লক্ষ টাকা কি ফিক্সড? হ্যাঁ, 2 লক্ষ ফিক্সড। এক নম্বর অঙ্কে কেন বাদ গেল না, 2 লক্ষ টাকা কেন বাদ গেল না? এখানেও আমাদের সমস্যা ছিল। এই যে এখানে চা বাগানের আয় ছিল, এই চা বাগানের আয় 40% কারবার ও পেশা খাত। কারবার ও পেশা খাতের আয় থাকায় এখান থেকেও আমরা 2 লক্ষ টাকা বিয়োগ করিনি। তারপর আমাদের 3 নম্বর অঙ্কের দিকে আমরা যদি তাকাই, দেখেন 3 নম্বর অঙ্কে আমরা দেখি, দেখেন তো এখানে আমাদের কৃষি আয় ব্যতীত অন্য কোনো আয় আছে কিনা। জি দেখেন স্যার। তো, ধান বিক্রয়, পাট বিক্রয়, আলু বিক্রয়, রবি শস্য বিক্রয়, কৃষি কাজে, এটাও কৃষি আয়। তাহলে কৃষি আয় ব্যতীত কোনো আয় আছে আমাদের এখানে? না স্যার। আয়, না কৃষি আয় স্যার। ব্যতীত কোনো আয় যদি না থাকে, তখন আমরা শেষে কি করব, 2 লক্ষ টাকা ফিক্সড অপরধার্য। ধার্য হিসাবে বিয়োগ করে দিব। তাহলে এই যে এখানে দেখেন, আমাদের এটা আয় ছিল, এর থেকে এই যে অকরধার্য, শুধুমাত্র কৃষি আয় থাকায়, শুধুমাত্র কৃষি আয় থাকায় 2 লাখ টাকা অকার্যর্য করে দিলাম, দিয়ে এই টাকাটা হলো। এখন আমরা কর দায় নির্ণয় করব। তাহলে কর দায় হচ্ছে আমাদের কত? এই যে এই ব্যক্তির নাম হচ্ছে জনাব সাদি। তাহলে আমাদের কি বলছে, জনাব সাদির কত টাকার উপর 0% পড়ছি আমরা, বলেন তো? 3,50,000। 3,50,000 টাকার উপরে কত পড়ছি আমরা? চাকরি হতে আয়ের মতোই আছে স্যার। 0% পড়ছি না? বলেন। জি স্যার। তাহলে আমাদের টাকা হচ্ছে 3 লাখ, 4 লাখ। এরপরে এরপরের স্টেপ কত? 1 লাখ টাকার উপরে কত পার্সেন্ট? 5%। 5%। তাহলে 5%। আমি প্রথমে 3,50,000 যদি এখান থেকে দিয়ে দিই, 3,50,000 এখান থেকে বিয়োগ করেন তো কত হয়?
3,50,000 যদি এখান থেকে বিয়োগ করেন কত হয়? 4,18,000 মাইনাস 3,50,000, 68,000। 68,000। তাহলে পরবর্তী ধাপ কি আমরা দিতে পারবো? জি না স্যার। স্যার, পরবর্তী ধাপে আমার কি লিখে দিতে হবে? অবশিষ্ট। অবশিষ্ট। তাহলে আমরা স্যার 1 লাখ তো, হুম 1 লাখের 5%, তাহলে ওইটা। 1 লাখ তো আর হচ্ছে না। তাহলে আমরা এই ও, যে ভাবে লিখবো, কর দায় জি স্যার। প্রথম 3,50,000 টাকার উপরে 0%, 0। অবশিষ্ট কত থাকলো? 68,000 থাকলো। 68,000। এই 68,000 উপরে 5%, এটা নিরপদেয় কর শেষ। তারপর আমরা এই যে এখানে দুইটা টিকা লিখে দিছি, দেখেন। টিকা 1, করদাতা যথাযথভাবে হিসাব বই সংরক্ষণ করায় প্রকৃত খরচকেই অনুমোদনযোগ্য খরচ ধরা হলো। আর করদাতা কৃষি আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকায় নিট কৃষি আয় হতে 2 লক্ষ টাকা অকরধার্য করা হলো। আচ্ছা, তারপরের ম্যাথটা আমরা সলভ করি। এটার ভিতরে আরো কিছু নিয়ম জানতে পারবো। দেখেন এইখানে কি বলছে আমাদের। এই যে এখানে একটা কথা বলা আছে, দেখেন কি বলছে। হিসাব বহি দেখাতে ব্যর্থ হয়েছে স্যার। হিসাব বই রাখতে ব্যর্থ হয়েছে। তাহলে এটা কি আপনাদের হোমওয়ার্ক দিই না কি করে দিব বলেন? স্যার হোমওয়ার্ক দেন। আর এই যে এখানে বলছে জনাব রাফি উৎপাদন ব্যয় হিসাবে 1 লক্ষ টাকা দাবি করেন, এই দাবির কোনো কাজ নেই, এটার কোনো কাজ নেই। তাহলে আমাদের কি করতে হবে? কনফিউশন। ধান বিক্রয়, গম বিক্রয়, তারপরে হচ্ছে শস্য। তাহলে কয়টা শস্য আছে বলেন? স্যার 2টা। দুইটাই শস্য আছে। তাহলে এই দুইটা শস্য আমরা যোগ করব। যোগ করলে আমাদের লাস্টের ঘরে দিব। হবে 2,70,000 হবে না? জি স্যার। তারপরে 70। এটা জি স্যার। সরাসরি লিখবো। চা বাগানের আয় কিভাবে লিখতে পারবো? চা বাগানের আয় কৃষি খাতের মধ্যে কিভাবে লিখতে পারবো? এখানে শুধু কৃষি আয় বের করতে বলছে, কৃষি খাতে আয়। তাহলে চা বাগানের শুধু আয় ষাট কৃষি মধ্যে পার্সেন্ট দিব কত লিখতে স্যার। পারবো বলেন? 60,000 গুণন 60%। 60%। ডেইলি ফার্মটা সরাসরি লিখবেন। স্থানীয় কর, এটা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। বীমা অনুমোদনযোগ্য খরচ। ঋণ অনুমোদনযোগ্য খরচ। আর উৎপাদন খরচটা কতটুকু ধরবেন? স্যার ফসলের 60%। ফসল 60% স্যার। 60%। ফসল বিক্রি 60% 2,70,000। উৎপাদন খরচ ধরবেন। তাহলে এই পর্যন্ত সবাই চেষ্টা করবেন। সমস্যা 7-এর নিয়মে আমাদের প্রায় সময়ই পরীক্ষা আইছে। এটা আমাদের 3 স্টার দিয়ে একটা। এই নিয়মের বইয়ের যত অঙ্ক আছে, এটা করার পরে বই এবং সাজেশনে এই নিয়মের যত অঙ্ক আছে সবগুলো নিজেরা সলভ করতে পারবা। কোনো সমস্যা হলে মেসেঞ্জার গ্রুপের হেল্প নিবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে হেল্প নিবা। 2023 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরে করিম সাহেবের কৃষি খাতে আয় পাট পাট বিক্রয় প্রতি মণ 1,000 টাকা হারে 450 মণ। তাহলে আমরা লিখবো পাট বিক্রয় হতে আয় 1,000 গুণন 450। ধান বিক্রয় হতে আয় 600 গুণন 500। কৃষি জমি ইজারা প্রদান হতে আয় 70,000। ইক্ষু বিক্রয় হতে আয় 1,50,000। উপরোক্ত আয় সময়ের সাথে সংশ্লিষ্ট খরচ নিম্নরূপ। তাহলে এটা আমাদের ভূমি রাজস্ব পরিশোধ, এটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ। ইউনিয়ন পরিষদ কর এটা পরিশোধ, অনুমোদন। এটা অনুমোদনযোগ্য খরচ। শস্য বীমা সালামি এটাও অনুমোদনযোগ্য খরচ, অনুমোদন। এটাও অনুমোদনযোগ্য খরচ। এটাও অনুমোদনযোগ্য খরচ। সেচ যন্ত্র রক্ষণাবেক্ষণ, এটাও অনুমোদনযোগ্য খরচ। করিম সাহেবের একটি ওজনকরণ যন্ত্র ছিল, একটু ভালোভাবে খেয়াল করো। করিম সাহেবের একটি ওজনকরণ যন্ত্র ছিল যা 30,000 টাকায় ক্রয় করা হয়েছিল। কৃষি ফসল ওজন করার জন্য সে একটি যন্ত্র ক্রয় করেছিল, এটার দাম হচ্ছে 30,000 টাকা। যন্ত্রটি ব্যবহার করতে করতে অচল হয়ে গেল, মানে বিকল হয়ে গেল, তাই বলছে যন্ত্রটি বিকল হওয়ায় উহা 18,000 টাকা বিক্রয় করা হয়। তাহলে আমি 30,000 টাকা দিয়ে কিনছিলাম, কেনার পরে এই যন্ত্রটি ব্যবহার করছি, ব্যবহার করার পর যন্ত্রটি অকেজো হওয়ার পর ফালা দিতে হবে না, অকেজো হওয়ার পরেও 18,000 টাকা বিক্রয় করা যাবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, দেখো যন্ত্রটি বিক্রয়ের সময়
অবলোপিত মূল্য ছিল 22,000 টাকা। আমরা এই যন্ত্রটি 30,000 টাকা দিয়ে ক্রয় করছিলাম। বল ধরে নিছিলাম যে ব্যবহারজনিত কারণে এই যন্ত্রটি এখন 22,000 টাকা বিক্রয় করব। এটা হচ্ছে আমাদের ধরে নেওয়া টার্গেট ছিল 22,000 টাকা। কিন্তু আমরা কি 22,000 টাকায় বিক্রি করতে পারছি? না স্যার, বিক্রি করতে পারছি কত? 18,000-এ। 18,000। তাহলে আমাদের প্রত্যাশা ছিল 22,000, আমরা বিক্রয় করছি 18,000। তাহলে কি আমাদের কম দামে বিক্রয় হয়েছে না বেশি দামে বিক্রয় হয়েছে? কম দামে। কত কম দামে বিক্রয় হয়েছে? 4,000। এই 4,000 টাকা হইলে আমাদের ক্ষতি হয়ে যাবে। আমি টার্গেট করলাম 22,000 টাকা বিক্রয় করব, কিন্তু আমাকে যদি এই জিনিসটা কেউ 25,000 দিয়ে কিনে নেয়, আমার প্রত্যাশার থেকে বেশি হবে। তার মানে 3,000 টাকা বেশি দামে বিক্রি করতে পারবো, এটা লাভ হবে। যদি আমরা বেশি দামে বিক্রি করতে পারি তাহলে কি হবে? এটা বেশি লাভ দামে হবে। বিক্রি করতে পারলে লাভ হবে। লাভ হলে আমরা আয়ের ভিতরে দেখাবো। আর যদি আর ক্ষতি ক্ষতি হয়, হলে? ক্ষতি হলে ব্যয়ের ভিতরে দেখাবো। লাভ হলে কার ভিতরে? আয়ের ভিতরে। ক্ষতি হলে ব্যয়ের ভিতরে। আজকের অঙ্কে আমাদের টার্গেট ছিল 22,000 টাকা বিক্রয়ের, কিন্তু আমরা বিক্রয় করছিলাম 18,000। তাহলে আমাদের লাভ না ক্ষতি? বলেন। ক্ষতি। কোথায় দেখাবো তাহলে? ব্যয়ের ভিতরে। স্যার ব্যয়ের ভিতরে। ব্যয়ের ভিতরে। উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাবে বই তলব করলে করিম সাহেব যথাযথভাবে হিসাব বই প্রদর্শনে ব্যর্থ হন। এই যে উৎপাদন বই যখন তলব করছে, তখন করিম সাহেব কোনো হিসাব বই দেখাতে পারেনি। তবে তিনি উৎপাদন খরচ 2,75,000 টাকা হয়েছে বলে দাবি করেন। এই যে দাবি যে করছে, এই দাবি টাকার কোনো কাজ নেই। এই দাবি টাকা আমাদের অন্তর্ভুক্ত হবে না। আমাদের নিয়ম হচ্ছে যদি হিসাব বই রাখতে পারে তাহলে ভালো, না রাখতে পারলে আমাদের উৎপাদন খরচ হবে ফসল বিক্রির কয় পার্সেন্ট? উৎপাদন খরচ হবে ফসল বিক্রির 60%। দাবি করে লাভ নাই, দাবি যা করে করুক। যদি হিসাব বই না রাখতে পারে তাহলে এক কথাই শেষ, উৎপাদন খরচ হবে ফসল বিক্রির কত পার্সেন্ট? 60%। 60%। 60%। ঠিক আছে। খুবই কি রবি শস্য। হ্যাঁ, শস্যের ভিতরে আসবে। এই যে দেখেন, তাহলে আমাদের পাট বিক্রয় হতে আয় লিখলাম আমরা, ধান বিক্রয় হতে আয় লিখলাম, ইক্ষু বিক্রয় হতে আয়। এই তিনটা হচ্ছে আমাদের শস্য। তাহলে শস্যের ভিতরে আমাদের আসলো ধান, পাট, আর হচ্ছে ইক্ষু। রবি শস্য না, এটা শস্য। তাহলে তারপরে হচ্ছে আমরা কি লিখবো? তারপরে আয়গুলা লিখবো। তারপরে আয় কি ছিল? কৃষি জমি যারা হতে আয়, সরাসরি লিখলাম। লিখে আমরা যোগ করে লিখলাম হচ্ছে কি মোট আয়। মোট আয় লেখার পরে উৎপাদন খরচ কি করব? কার উপর 60%? ফসল বিক্রির 60%। এই যে ফসল বিক্রির যোগফল আমরা আলাদা আলাদা করে রাখছি, এই যে। তাহলে উৎপাদন খরচে ফসল বিক্রির 60% ধরবো। কেন উৎপাদন খরচ ফসল বিক্রির 60% হবে বলেন তো? উৎপাদন খরচ কেন ফসল বিক্রির ষাট এখানে পার্সেন্ট দেওয়া হবে? নাই স্যার। এই যে হিসাব উৎপাদন খরচ। হিসাব বই করতে রাখতে পারেন। কি হয়েছে? হিসাব বই যথাযথভাবে রাখতে ব্যর্থ হয়েছে, এই জন্য উৎপাদন খরচ হবে ফসল বিক্রির 60%। ঠিক আছে। বাদ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমাদের এই যেখানে দেওয়া রয়েছে, তাহলে অনুমোদনযোগ্য খরচগুলো আমরা সরাসরি কাউন্ট করবো এখান থেকে। অনুমোদনযোগ্য খরচ লিখলাম সবগুলো। লেখার পরে আমরা কি হয়ে যে কৃষি যন্ত্রপাতি বিক্রয়জনিত কি হয়েছে? ক্ষতি হয়েছে না? বলেন। কৃষি যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ হলো না ক্ষতি হলো আমাদের? ক্ষতি হয়েছে ক্ষতি। স্যার। এটাও লিখলাম। লেখার পরে আমরা বাদ দিয়ে লিখবো কৃষি খাতে নিট আয়। দেখেন তো, এই অঙ্কে আমাদের কৃষি আয়ের বাইরে কোনো আয় নাই। কৃষি আয়ের বাইরে হচ্ছে আমাদের চা বাগানের আয়, তারপরে হচ্ছে রাবার বাগানের আয়, তারপরে আমাদের আরো কিছু কৃষি খাতের আয়ের বাইরে আয় থাকতে পারে। খেয়া ঘাটের আয়, তারপরে জাহাজের নোঙর ভূমি হতে আয়, এগুলো হচ্ছে আমাদের থাকতে পারে। তাহলে এই অঙ্কে যা ছিল সবগুলোই হচ্ছে আমাদের কৃষি সংক্রান্ত আয়। দেখেন তো, এই যে ইক্ষু, পাট, ধান, ইক্ষু, জমি, কৃষি জমি বন্ধ করতে কৃষি জমি যারা হতে আয়, মানে সবগুলোই আমাদের কি আছে? কৃষি আয় আছে না? বলেন।
কেশিয়ার বাইরে জি আয় নাই। কেশিয়ার বাইরে যদি কোনো আয় না থাকে, তাহলে আমরা কি করব? এই যে এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ হয়ে যাইতো। যদি কৃষি আয়ের ভিতরে অন্য কোনো আয় অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে এই পর্যন্ত অঙ্ক শেষ। আর কৃষি আয়ের মধ্যে যদি অন্য কোনো আয় যদি না থাকে, তাহলে এখান থেকে আবার সরকার বলছে আপনি যে টাকা আয় হইলো তার থেকে 2 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে না। এই যে আমাকে ট্যাক্স দিতে হইতো 3,30,500 টাকার উপর ট্যাক্স দিতে হইতো যদি অন্য কোনো আয় অন্তর্ভুক্ত হয়ে যেত। যেহেতু কৃষি আয়ের বাইরে কোনো আয় নাই, এদের সরকার বলছে আরো 2 লাখ টাকা মাফ করে দিলাম, এই টাকার উপর ট্যাক্স দিতে হবে না। তাহলে ট্যাক্স দিতে হবে কত টাকার উপরে? 1,30,000। এটা কিন্তু ফিক্সড। এই যে 2 লাখ টাকা ফিক্সড। যখনই আপনি দেখবেন কৃষি আয়ের বাইরে কোনো আয় নাই, তখন এই 2 লাখ টাকা মোট আয় থেকে বাদ দিয়ে তারপরে যেটা হবে, এটা হলো কৃষি খাতে নিট করযোগ্য আয়। বুঝতে পারছি না, আবার বলবো, বলেন। জি স্যার, আমি তো 5 নাম্বার অঙ্কে স্যার ভুল করছিলাম। আর 4 নাম্বারে। এইখানে দেখেন, আমাদের করযোগ্য আয় এবং কর দায় নির্ণয় করতে বলছে। কর দায় যদি নির্ণয় করতে হয়, তাহলে 3,50,000 টাকা হতে হবে। মিনিমাম 3,50,000 টাকা আয় হতে হবে। 3,50,000 টাকার উপর আমরা কত পার্সেন্ট নিব? 0% না? বলেন। জি স্যার। তাহলে এই জি ব্যক্তি স্যার। কর দায় নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে আয় হয়েছে কত? 1,30,000। 1,30,000। এটা কি হয়েছে? তিন লাখ না পঞ্চাশ স্যার। হয়েছে? হয়নি। এজন্য এই যে টিকাত লিখে দিবেন, করিম সাহেবের আয় 3,50,000 টাকার কম হয়, কর দায় নির্ণয় করা হলো না। ঠিক আছে। জি স্যার। উৎপাদন খরচ না থাকায় উৎপাদন খরচ ফসল বিক্রির 60% ধরা হলো।